তারা মাঠে নির্বাচন দাঁড়ানোর মতো ক্যান্ডিডেট সৃষ্টি করবে, তারপরে তারা নির্বাচনটা দিবে। এই জন্য তারা আমরা নির্বাচনের কথা বললেই তারা আমাদেরকে এই সমস্ত ভাবে তারা গালাগালি করে, বকাবদ্ধ করে। আমাদের মামলাগুলি এখনো আমরা মিথ্যা মামলা, গায়েবী মামলা আমাদের কোর্টে গিয়ে গিয়ে আমাদের আবার সেই মামলাগুলিকে আমরা কোনটা খারিজ হচ্ছে, কোনটা নির্দোষী খালাস হচ্ছে, কোনটা তারিখ করতেছে। এই যে যে অবস্থাটা সময় নিয়ে করতে হবে তো, যে আমি এইটা করতে চাই সেটা করতে চাই, আমি কি বলেন আপনি কি বলেন শুনতে হবে তো। উনি কিছুই মনে করছে না, একটা পুরা তামাশা, এবং মনে হচ্ছে একটা কাচ্চা বাচ্চার একটা দেশে পরিণত হতে যাচ্ছে। এই তো প্রথমে বলি যে সংস্কার আগে তারা দেখ, তারা কি সেখানে সংস্কার করলো, কি প্রস্তাবনা দিল, দেখার পরে তো বলতে পারবো। কিন্তু ইতিমধ্যে যেগুলি দেখেছি বা যেগুলি শুনেছি জেনেছি, আগের যে ঘটনাগুলি সেগুলি অনেকগুলি আমাদের কাছে অগ্রহণযোগ্য হয়েছে। যেমন আপনার ধরেন এই যে 5 বছর মেয়াদের কাছে 4 বছর মেয়াদ, 300 আসন, মহিলা আসন 50, 505 আসন, সেখানে নির্বাচন পদ্ধতি তারা কি বলতে চায়, কি করতে চায়, সেগুলো নিয়ে তো আমাদের দ্বিমত আমরা পোষণ করেছি। এখন কালকে কমিশনে সাবমিট করলে তারপরে আমরা সেখান থেকে দেখার পরে তখন বলতে পারবো কতখানি সংগতি অসঙ্গতি আছে। তো মোটাদাকে বলা যায় তারা যেভাবে দেশটা পরিচালনা করে চলেছে দীর্ঘদিন মানে কি যাবৎ, আপনি এবং মনে তারা করেন যে বিরোধী দলের সংস্কার সাথে। নামে তারা কালক্ষেপণ করছে, বা মানে এই যে 3 মাস সময় নিল এবং এই সুপারিশমালা নিয়ে আলোচনা চলবে কয়েক মাস, এখানে আপনি কালক্ষেপণের জায়গা দেখতে পান কিনা এবং নতুন দলের জন্য কোনো সুযোগ তৈরি হচ্ছে কিনা? না, এটা তো তারা নতুন একটা দল সৃষ্টি করার অপেক্ষায় তো এত তালবাহানা। আজকে তো পরিষ্কার তো বোঝাই যায় যে একটা দল তারা গঠন করবে সরকারি থেকে, সরকারি আনুকূল্য নিয়ে কিছু সেনাবাহিনীর সাবেক বড় বড় উচ্চ পদধারী ব্যক্তিদেরকে নিয়ে সামনে নিয়ে তারা রাজনীতি করবে। তাদের এই 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 কারণেই এই কারণেই আমার মনে হয় যে এই যে দীর্ঘদিন ধরে অপেক্ষা, আমরা নির্বাচনের কথা বললে আমাদেরকে বলা হয় আমরা রাষ্ট্রদ্রোহী, নির্বাচনের পক্ষে কথা বললেই বলা হয় আমরা দেশদ্রোহী, এমন নির্বাচনের পক্ষে কথা বললেই বলে আমরা রাজাকার। এই গালিটা দেয়, যখন একটা গালি ছেড়ে রাখতে এখন সে গালিটা দেয় না মানুষ। কিন্তু কথা হলো যে এইগুলি করার কারণই হলো যে তারা একটা রাজনৈতিক দল গঠন করবে, সেই দলটাকে পাকাপোক্ত করবে। তারা মাঠে নির্বাচন দাঁড়ানোর মতো ক্যান্ডিডেট সৃষ্টি করবে, তারপরে তারা নির্বাচনটা দিবে। এই জন্য তারা আমরা নির্বাচনের কথা বললেই তারা আমাদেরকে এই সমস্ত ভাবে তারা গালাগালি করে, বকাবদ্ধ করে, এবং আমাদেরকে ধমক দেয়। এখন তাদের পিছনে এতদিনে বোঝা গেল যে তাদের পিছনে কারা। এখন তাদের পিছনে শক্তি এখন সেনাবাহিনী, সেনাবাহিনীর সাবেক সেনাবাহিনীর সাবেক সদস্য যারা ছিলেন বা বিভিন্ন পর্যায়ের অফিসার যারা ছিলেন তারা। তো এখন তাদেরকে দিয়ে দল গঠন করে যদি মনে করে যে সেনাবাহিনীর এই সমস্ত জেনারেলদের দেখে মানুষ হুড়মুড় করে তাদের দল ঢুকে যাবে, সেই আশাটা করা মনে হয় ঠিক হবে না তাদের। তার কারণ সেনাবাহিনী সেনাপ্রধান হলেই তার এলাকায় তার বিরাট গ্রহণযোগ্যতা আছে, সব লোক তার পক্ষে চলে আসবে। গেলে ওই সেনাপ্রধান যখন থাকেন বা সেনাবাহিনী যখন জেনারেল থাকেন তখন দাপটটা থাকে। অবশ্যই তার পরে তখন দাপটটা সাধারণ মানুষের কাছে ওইভাবে থাকে না, প্রশাসনের কাছে থাকে বা সেনাবাহিনীর কাছে থাকে। সাধারণ মানুষ ওটাকে খুব একটা আমলে নেয় না। তা এখন ওরা রাজনৈতিক দল গঠন করবে, আর সেনাবাহিনীর 5 জন 10 জন জেনারেল যদি আসে, এসে যদি দল গঠন করে সামনের দিকে এগিয়ে নিতে চায় এক নির্বাচন পর্যন্ত, সে হয়তো বা করতে পারবে। রেজাল্ট কি হবে? রেজাল্ট তো এমন না যে তারা তাদের দেখে মানুষ হুড়মুড় করে সেই দলে যোগদান করবে আর সেই দলের পক্ষে জনস্রোত সৃষ্টি হবে। আমার মনে হয় যে এমনটি না। এই জন্য আমার কথা হলো যে সংস্কার প্রস্তাবটা আমরা দেখি কেন আমার 8 তারিখে দেখার পরে কমিশন করে কি কি রিপোর্ট দিল ওটা দেখার পরে বলতে পারবো। তবে এইটুকু আপনার সাথে আমি অনেকটাই একমত যে কালক্ষেপণ করার চেষ্টা করছে। তা আমি মনে করি যে কালক্ষেপণ করার চেষ্টা করেও খুব লাভবান হবে বলে মনে করি না। হয়তো একসময় লাভবান হয়েছিল 90 সালে আমাদের, সেই সময় তারা, কিন্তু এখন তো তারা এটা পারবে আমার কাছে মনে হয় না। এমন সেনাবাহিনীর প্রতি মানুষের এবার একটা ধরেন সেনাপ্রধান যে ভূমিকাটা দেখেছেন সেটার প্রতি মানুষের একটা ভালোবাসা আছে। 90 সালে নুরুদ্দিন সাহেব সেই সময় এসবের কথা শোনেনি, এসব চেষ্টা করেছিল, উনি পরিষ্কার বলেছিলেন যে আমি আর দায়িত্ব তাই নিতে ঘাড় নিতে আমরা রাজি না। আর এবার
পারিপার্শ্বিকতা বিবেচনা করে সেনাবাহিনী যে ভূমিকা পালন করেছে, তাদের সেনাবাহিনীর ভূমিকাটা জনের কাছে প্রশংসিত হয়েছে। হ্যাঁ, সে যারা রানিং আছে তাদের, যারা বিগত হয়ে গেছে, যারা এখন সেনাপ্রধান ছিলেন আগে, হ্যাঁ, ছাত্ররা তার সাথে একমত হতে পারে। ছাত্রদের ফের ছাত্রদের দল হবে না, ছাত্রদের রাজনৈতিক দল না, ছাত্রদের ছাত্র সংগঠন হয়। যেমন আমাদের প্রধান উপদেষ্টা প্রথম দাগে ভুল করলেন, ব্যাকরণে ভুল করলেন। উনি বলেন, ছাত্রদের আমি বলেছি তোমাদের জনগণ তোমাদের ভালোবাসে, তোমাদের বিশ্বাস আছে, তোমাদের একটা দল করলে ভালো, খারাপ হবে না, ভালোই হবে দল, বিশ্বাস করার দরকার। তার পিছনে তো হয়তো এই ইউরি আছে। তারা তারা কিভাবে একটা দল ছাত্রদের, আমি বললাম যে আপনাদের ব্যাকরণে ভুল করছেন, ছাত্রদের দিয়ে রাজনৈতিক দল গঠন হয় না, ছাত্রদের ছাত্র সংগঠন গঠন হয়। তাহলে ব্যাকরণগত ভুল করে আমাদের দেশের প্রধান উপদেষ্টা হয়ে যদি আপনি গ্রুপিং করেন, তাহলে এই গ্রুপিং তো সব জায়গায় ছড়িয়ে যাবে। এখন কথা হলো যে সংস্কার 6টা প্রস্তাব তারা দিবে, প্রস্তাবগুলো দেখবো, অনেক দেখার অনেক পরে ধন্যবাদ। কোন কোন মন্ত্রণালয় কি কি অসঙ্গতি আছে সবকিছুই আমরা তখন সেই আলোকে কথা বলবো। আপনি বললেন ওনার অভিজ্ঞতার সাথে আমিও একমত। আমি বিগত কয়েকদিন আগে আমি মিনিস্টার সাহেবকে পরিষ্কার করেছি, আপনাকে আর সম্মান করতে পারলাম না। আপনি নিজেই গ্রুপিং শুরু করেছেন, আপনি নিজেই সরকারকে ব্যর্থ করতে চান। আপনি একবার বলেন এই দুজন মাস্টার মাইন্ড, আবার বলেন ছাত্ররা আমাকে অ্যাপয়েন্ট করেছে, রাজনৈতিক দলগুলির সাথে কোনো সম্পর্ক নেই, আবার বলেন ছাত্ররা রাজনীতি করো, হ্যাঁ, তোমাদেরকে দেশের মানুষ চেনে জানে, তোমাদের মানুষ ভোট দিবে। এই যে নষ্টের গুড়া উনি, আমি ওনার সাথে 100% একমত। যার এদেশে কোনো অবদানই নাই, শুধু টাকা টাকা টাকা, কোম্পানি 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 করেছে। বিগত সরকার তার ব্যাপারে অনেক কথা বলেছে, সেই কথা এখন দেখছি বাস্তব উনি তাই। উনার কর্মচারী ওনার বিরুদ্ধে মামলা করেছিল, কয়েকশো কোটি টাকার মামলা না কত কোটি টাকার মামলা। সেই মামলা উনি দায়িত্ব পাওয়ার পরপরই তার সমস্ত মামলাগুলো রাতারাতি এক লাভ দিয়ে সব উপরে উঠে গেল, মুছে গেল। আর আমাদের মামলাগুলি এখনো আমরা মিথ্যা মামলা, গায়েবী মামলা, আমাদের কোর্টে গিয়ে গিয়ে আমাদের আবার সেই মামলাগুলিকে আমরা কোনটা খারিজ হচ্ছে, কোনটা নির্দোষী খালাস হচ্ছে, কোনটা তারিখ পড়তেছে। এই যে অবস্থাটা দেশের ভিতরে, কোন আইন শৃঙ্খলার কোনো বাড়াই নাই। অস্ত্র উদ্ধারের নামে সেনাবাহিনী মাঠে নামলো, একটা অস্ত্র উদ্ধার করেন, বেআইনি অস্ত্র উদ্ধার করেন নাই। আর যেটা যে আওয়ামী লীগের সময় যে লাইসেন্স দিয়েছিল, তারা লাইসেন্স পাওয়ার যোগ্য না, কোনোটাই করে নাই। কোনো কথাই তো জোর শুনে না, না পুলিশ শুনে কথা, না সেনাবাহিনী শুনে, কেউ শুনে না। যে সরকারের কথা কেউ শুনে না, সেই সরকারের থেকে উনি কি করবেন? ওরা আছে কিছু ছাত্ররা যা বলতেছে তাই করার চেষ্টা করতেছেন। ছাত্ররা বললাম তারা মানুষের বয়সে, এর আগে একদিন বললেন যে মূর্খ। হ্যাঁ, আমরা চাই না যে মূর্খরা সংসদে আসুক। সংসদ হলো আইন পাশ করার ব্যাপার, যে গম ভাগ করা চাল ভাগ করা মেম্বারের কাজ না। আমিও এটা চাই, সংসদ আইন প্রণয়ন করুন, দেশের জন্য কথা বলুন, গম ভাগ করা চাল ভাগ করা এই কাজগুলো বাদ দিয়ে। এই জন্য শিক্ষিত লোক দরকার, মিনিমাম একটা ডিগ্রি, একটা মিনিমাম নির্ধারণ করে দেওয়া দরকার বলে আমি মনে করি। আপনার সাথে আমি এখন, কারণ হলো যে এমন অনেক সংসদ সদস্য আছে যারা আগে থানার এসআই কে ছাড় করতো বা সিপাহি কে ছাড় করতো, পরবর্তী সময় টাকার কারণে বা সরকারি দলের কারণে বা সুযোগ সুবিধার কারণে বা বিনা ভোটের কারণে অথবা আঞ্চলিকতার কারণে এমপি হয়ে গেছে। একদিন এমপি হয়ে যাওয়ার পরদিন ওসি কে স্যার বলবে, না ডিসি কে স্যার বলবে, না এসপি কে স্যার বলবে, কোনো দিতে পারে না। এরকম সংসদে তো আমাদের জন্য এটা দুর্ভাগ্যজনক। সেদিন একজন বলতেছিল সংসদে এমন মহিলা বা সংরক্ষিত আসলে সংসদ সদস্য করেছিলেন যারা ওই যে রিডিং পড়ে, ওয়ান টু সিলেবাস টয়কাল্লা তাল ভয়কাত্তা ভাত টয়কাল্লা ডাল, ওই রকম করে যদি সংসদ সংসদ সদস্য সদস্যরা হওয়ার পড়ে, তাহলে পরে অসংখ্য সেখান থেকে কথাগুলো আসতেই পারে। আমরা চাই, অনেক হয়েছে, দেশটা অনেক রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। ওই শুধু একতরফা হবে, কারোর সাথে বলবেন না। এই রাজনৈতিক দলগুলোর সাথে বসেন, এই 15-20 মিনিটের মধ্যে আমরা সাক্ষাৎ করে মনে হচ্ছে ইন্টারভিউ নিচ্ছে, ওই যেমন পরীক্ষা ভাইবা নেয় ওই রকম, বা ডাক্তার রুগী থেকে এই যে প্রেসক্রিপশন করতে ওই রকম। আরে রাজনৈতিক দলের সাথে মিটিং করতে হলে সময় নিয়ে করতে হবে তো, যে আমি এইটা করতে চাই সেটা করতে চাই, আমি কি বলেন আপনি কি বলেন, শুনতে হবে তো। উনি কিছুই মনে করছে না, একটা পুরা তামাশা। এবং মনে হচ্ছে একটা কাচ্চা বাচ্চার একটা
দেশে পরিণত হতে যাচ্ছে। দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস, নীতিনিধি সব ধ্বংসের দিকে যাচ্ছে। অতএব অসংখ্য অনতি বিলম্বে একটা বিদায় নিতে হবে, অথবা একটা নির্বাচন দিয়ে যাকে জনগণ ভোট দেয় তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় যদি নেয়, তাহলেই তার সম্মানটা বাঁচবে। আর যদি এইভাবে চলতে থাকে, লেন্দি করতে থাকে, তাহলে আওয়ামী লীগ তো দেশ ছেড়ে পালিয়েছে, তাহলে একটা জায়গায় আশ্রয় নিয়েছে, এরা কোথায় যাবে আমি জানি না। তাই এরা সব মানুষকেই, এরা আওয়ামী লীগকে একটা জায়গায় ঠিক রাখছে, যে পার্শ্ববর্তী একটা দেশ, সেই দেশের জন্য সব কিছু করেছে, তারা সে থেকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে তার সকল লোককে। এরা কোথায় যাবে? তাই বলি যে আমরা চাই না আবার দেশে কোন ধরনের ঘটনা ঘটুক। আমরা চাই দেশটা সুন্দরভাবে চলুক, সামনের দিকে চলুক, আমরা অন্তত আর এই হেঁচে গেছে গেছে আমরা আর চাই না। এই কথা, এই আশা প্রত্যাশা করে আমি শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য আলোচনাকে অসংখ্য ধন্যবাদ তারেক ধন্যবাদ। রহমান।